দাবদাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। সন্ধ্যায় ৬টায় এই জেলা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। দাবদাহে অতিষ্ঠ এখানকার জনজীবন। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। জনসাধারণকে সচেতন করতে হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। টাঙ্গাইলেও সপ্তাহব্যাপী তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। মেহেরপুর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর ও ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে চাপ বেড়েছে জ্বর ও কাশির সহ নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। সাধারণ জনগণ খুব অতিষ্ঠ, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। বিশেষ করে আমাদের বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছি। প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা বেশি, রোদে বেরোলে মনে হচ্ছে শরীরে ফুসকা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। দর্শক, তীব্র দাবদাহের খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, জানাবেন যে দাবদাহে আম লিচুর মুকুল ঝরে যাচ্ছে, ফলন নিয়ে চাষিরা কি বলছেন, পাশাপাশি জনজীবনে কি ধরনের প্রভাব দেখছেন? হাবিবা, আপনি জানেন যে রাজশাহীতে কিন্তু কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, কিন্তু আজকে হঠাৎই আমরা দেখেছি সেটি তীব্র তাপপ্রবাহে কিন্তু রূপ নিয়েছে। অর্থাৎ আজকে বিকেলে আমি সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে রাজশাহীতে এবারে আজকের সর্বোচ্চ মৌসুমের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আর্দ্রতা বলা হচ্ছে ১৭%। অর্থাৎ বাতাসের যেহেতু জলীয় বাষ্প ক্রমান্বয়ে আসলে যেহেতু কমে যাচ্ছে, এই কারণে কিন্তু গরমের যে অনুভূতি সেটি কিন্তু আসলে বাড়ছে। মূলত গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাজশাহীর যে তাপমাত্রা সেটি কিন্তু ওঠানামা করছিল। আজকে কিন্তু এই তাপমাত্রা ওঠানামা করার কারণে কিন্তু জনজীবনে একেবারে হাসপাস অবস্থা বিরাজ করছে, এবং এই তাপমাত্রা বৃদ্ধির ফলে শুধু জনজীবনে অতিষ্ঠ হয়ে পড়েনি, এটি কিন্তু প্রকৃতিতেও আসলে প্রভাবটি পড়েছে। যেমন এই মৌসুমটি কিন্তু আমের একটি মৌসুম বলা হয়ে থাকে, এবং এখন কিন্তু আপনি জানেন যে গুটিজাত আম কিন্তু এরই মধ্যে বিভিন্ন বাগানে কিন্তু উঠতে শুরু করেছে। কিন্তু এই অব্যাহত তাপপ্রবাহের কারণে কিন্তু আমরা দেখেছি এরই মধ্যে গুটিজাত যে আমগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝরে যাচ্ছে। ফলে আম বাগানি যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই হতাশ, কারণ হচ্ছে যে এবারে তেমনভাবে আমের কিন্তু মুকুল আসেনি। যেবার আমরা গতবারে দেখেছিলাম আমের সর্বোচ্চ মুকুল আসতে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমের তেমন মুকুল নেই বললেই চলে। তারপরে ব্যবসায়ীরা যারা আম বাগানি যারা রয়েছেন তারা বলছেন যে আসলে যে এখন পরিচর্যা তারা আসলে যে সেচ যেটি পানি দেওয়ার কাজ সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছেন। তবে ভবিষ্যতে আসলে তারা এই আম কতটুকু আসলে উৎপাদন হবে সেটি নিয়ে তারা আসলে সংশয়ের মধ্যে রয়েছে। তো হাইবা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে তাপমাত্রার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এদিকে এপ্রিল, মে মাস জুড়েই থাকবে তীব্র তাপপ্রবাহ, উঠতে পারে ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিদ্যমান তাপপ্রবাহ আগামী ৭২ ঘন্টা অব্যাহত থাকবে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তীব্র তাপদাহে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। তাপপ্রবাহ থেকে বাঁচতে সতর্ক বার্তা মেনে চলার পাশাপাশি শিশু ও বয়স্কদের স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ চিকিৎসকদের। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিনই বাড়ছে তাপদাহ। তীব্র গরমে চরম ভোগান্তিতে খেটে খাওয়া সাধারণ মানুষ, বিশেষ করে মাঠে কাজ করা শ্রমিক আর রিক্সা চালকরা আছেন চরম বিপাকে। রোদের কারণে, গরমের কারণে ভালো লাগে না, এই যে সেমার ভিতরে দাঁড়িয়ে রয়েছি, তাপমাত্রা বেশি, গরমের ঠেলা মানে শরীর একবার জ্বলে, কিছুক্ষণ পর শরীর নিয়ে মানে অস্থির হয়ে যাবে। গরমের জ্বালায় বেশি দূর যেতে পারি না ভাই। পানি বোতলে রাখি, গরম হয়ে যাবে একটু খাই, এই যে বোতল, গাড়ির মধ্যে বোতল আছে, গরম হয় কি করবো, একটু খাই, আর করার কি। রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে ব্রিফিংয়ে জানানো হয়, জলীয় বাষ্প বৃদ্ধির কারণে গরমে বাড়তে পারে অস্বস্তি। তাই দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রখর রোদ এড়িয়ে চলার পরামর্শ তাদের। বিদ্যমান তাপপ্রবাহ এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকবে। মে মাস উত্তপ্ত মাস, সুতরাং এই যে বিদ্যমান তাপপ্রবাহ, এই তাপপ্রবাহের আওতাধীন এরিয়া আজকে থেকে একটু বৃদ্ধি পাবে। ২২ তারিখের পর আওতাধীন এরিয়া একটু কমে যাবে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের কিছু কিছু এলাকা এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকা। তীব্র তাপদাহে হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগী। গেল সপ্তাহে ঢাকার শিশু হাসপাতালে দিনে ২০০ থেকে ৩০০ শিশু চিকিৎসা নিলেও এখন তা ৫০০-তে দাঁড়িয়েছে।
আজকে 2 দিন ধরে জ্বর, খুব ঠান্ডা কাশি, এই কারণে নিয়ে আসছি এই জায়গায়। নিউমোনিয়া হয়েছিল, তো ট্রিটমেন্ট করার পরে সারছে, তখন আবার এরকম শ্বাসকষ্ট হয়ে গেছে। তীব্র তাপদাহে ভাইরাল ফ্লু, হিট স্ট্রোক থেকে বাঁচতে স্কুলগামী শিক্ষার্থীদের সঙ্গে পথ শিশুদেরও সতর্ক হওয়ার কথা বলছেন চিকিৎসকরা। ভাইরাল ফ্লু এখনো পাচ্ছি, যেটা কারণে এবং এই প্যাটার্নগুলো দেখা যাচ্ছে যে ঘরে ঘরে শুধু বয়স্ক আর শিশুদের না, সবার এক ঘরে থাকলে বাসার সবাই আক্রান্ত হচ্ছে। এবার কিছু ভাইরাল ফ্লু এবং বাচ্চাদের জন্য যেটা মনে হচ্ছে যে বাচ্চাদের নিউমোনিয়াতেও আমাদের গতকাল এবং পরশু দিনের যদি ডাটা আমরা বলি যে প্রায় 99 থেকে 100 জনের মতো নিউমোনিয়া আক্রান্ত রোগী আমাদের হসপিটালে এখন ভর্তি আছে। পানি শূন্যতা দূর করতে ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। হচ্ছে কনসিকুয়েন্স, যেমন হিট ক্র্যাম্প বলি আমরা, প্রথম দিকে কি থাকে, আর্লি পিরিয়ডে হয়তো শুধু ঘামাচির মতো কিছু র্যাশ উঠে। আশিকুল আলম, RTV, ঢাকা। গত বছরের চ্যালেঞ্জ এখনও বিদ্যমান, তারপরও চলমান উৎপাদন ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক থাকলে বিদ্যুতের লোডশেডিং অস্বস্তিকর হবে না বলে জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হুসাইন। তিনি বলেন, প্রয়োজন হলে লোডশেডিং কেবল গ্রামে নয়, সমহারে শহরেও দেয়া হবে। ইরান ইসরায়েল সংকটও মাথায় রাখতে হচ্ছে বলে জানান তিনি। খান আলামিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। গত বছরের এপ্রিলে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে দেশ। ডলার সংকটে কয়লা, তেল ও গ্যাস আমদানিতে ধাক্কা লাগায় বিদ্যুৎ উৎপাদনও বাধাগ্রস্ত হয়। ফলাফল মানুষের অসহনীয় দুর্ভোগ। ডলার সংকট কিছুটা কেটেছে, তারপরও গত বছরের চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। তবে বিদ্যমান উৎপাদন ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক থাকলে পরিস্থিতি নাজুক হওয়ার আশঙ্কা নেই বলে জানান পাওয়ার সেলের মহাপরিচালক। এই এপ্রিল মাসে হয়তো আমাদের চাহিদা গিয়ে দাঁড়াবে 17,500 মেগাওয়াটে। আমরা তার বিপরীতে আমাদের যে উৎপাদন পরিকল্পনা করেছি এবং এই পরিমাণ গ্যাস যদি এখন যা পাচ্ছি পেলে আমাদের খুব একটা লোডশেডিং করা লাগবে না। যদি কিছুটা করতে হয় সেটা গ্রাহকদের স্বস্তির মধ্যে থাকবে। পল্লী বিদ্যুতের সেবা নেয় গ্রামাঞ্চলের প্রায় 80% মানুষ। 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সমগ্র পল্লী অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দায়িত্ব পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। কিন্তু যখনই লোডশেডিংয়ের প্রয়োজন পড়ে তখনই খড়গটা নেমে আসে গ্রামে। এবার তেমনটা চায় না পাওয়ার সেল। গ্রামের মানুষের উপরে যেন এই খড়গটা শতভাগ না পড়ে, এটা যেন আমরা সবাই যতটুকু লোডশেডিং হয় সেটা সবাই মিলে শেয়ার করলে এটা গায়েও লাগবে না। কিন্তু সেটা যদি শহরকে বাদ দিয়ে শুধু গ্রামের মানুষের উপর হয় তখন আসলে গ্রামের মানুষের উপর সেটা কিছুটা অস্বস্তির কারণ হয়ে যায়। একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, আরেকদিকে ফিলিস্তিন নিশ্চিহ্নের নেশায় বুঁদ ইসরায়েল। এখন আবার ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব যুদ্ধের হুঙ্কার দিচ্ছে। দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব কিছুর দিকেও নজর রাখতে হচ্ছে বলে জানান তিনি। যেসব এলাকা বা দেশ হলো জ্বালানি রপ্তানিকারক দেশ, সেই সব জায়গায় কোনো ধরনের রাজনৈতিক বলেন বা অন্য কোনো অস্থিরতা তৈরি হয়, তার ইম্প্যাক্টটা তো আমাদের উপর আসে। তো সেই চিন্তাটা, কনসার্নটা তো আমাদের আছেই। এত কিছুর পরও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা নেই বলে জানায় পাওয়ার সেল। যে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীলতা। খান আলামিন, RTV, ঢাকা। বিএনপি নেতাদের মামলাগুলো সবই তাদের অপরাধের কারণে হয়েছে, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলাগুলো দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করাই হবে তাদের এখনকার প্রাপ্য। সকালে গণভবনে অনুষ্ঠিত কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময়ে দেশের তৃণমূলের কৃষক যাতে তাদের অধিকার ও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় সেজন্য নজরদারি বাড়াতে কৃষক লীগের নেতাদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। মারুফরেজের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে দলের সভাপতিকে শুভেচ্ছা জানাতে আসেন সংগঠনটির শীর্ষ নেতারা। শুভেচ্ছা গ্রহণ শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বলেন, যে কোনো যুদ্ধ পরিস্থিতিতেই কৃষি দেশীয় অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে পারে, তাই কৃষি খাত ও কৃষি গবেষণায় বাড়তি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। কৃষকের পাশে সবসময় দাঁড়িয়েছে এবং এখনো আমাদের লক্ষ্য যে কৃষির ন্যায্য মূল্যের জন্য পায়। কৃষক লীগেও বলবো যে নিজেদেরও সেই উদ্যোগ নিতে হবে যেন আমাদের এই যে
অর্জনগুলি এটা যদি আমরা ধরে রাখতে পারি, বঞ্চিত না হয় সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। বিএনপি নেতাদের নামে মামলার বিষয়ে সরকার প্রধান বলেন, তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, বরং যা আছে সবই তাদের নিজেদের কর্মের ফল। তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা এভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনো কথা বলার সুযোগ পাই। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা। তবে জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা? দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত। দেশের কৃষি উন্নয়নে নিজেদের ভূমিকা রাখতে সংগঠনটির সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, ঢাকা। বাড়ছে পেঁয়াজ, আলু, আদা, রসুন ও মশলার দাম। ঈদ উল ফিতরের আগের তুলনায় রাজধানীর খুচরা বাজারে এসব পণ্যের দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে নতুন করে বোতলের সয়াবিন তেলের দাম বাড়ানোয় ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। দীপ্ত চন্দ্রের পালের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদের পর ফাঁকা রাজধানী আবারও কর্মচঞ্চল হয়েছে। আর এরই মধ্যে আগের তুলনায় রাজধানীর খুচরা বাজারে মশলা, আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। বাজারে ঘুরে দেখা যায় 25 থেকে 30 টাকার আলু বিক্রি হচ্ছে 50 টাকায়, আর পেঁয়াজের ঝাঁজ 60 টাকায় ঠেকেছে। এছাড়াও কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে মৌসুমী সবজির দামও। দাম তো একটু কম ছিল, আবার একটু বাড়ছে, আজকে একটু বাড়তি। ঈদের পরের সপ্তাহে আসলে 30 টাকা কেজি, 40 টাকা কেজি। আবার মানুষ ঢাকা শহরে আসতে আসতে একটু দাম আস্তে আস্তে বাড়তে আছে। কোরবানির ঈদ আসতে 2 মাস বাকি থাকলেও এখনই বাড়ছে মশলা ও আদা রসুনের দাম। এলাচি 2200 টাকার এলাচি 250-3000 টাকা, 1 কেজিতে 600-800 টাকা বাড়ছে। লবঙ্গ আসছিল আপনার 1300-1400, 1600 টাকা। 3 ভাগের 2 ভাগ যদি কমায়, অর্থাৎ 60 টাকা যদি 40 টাকা কমায়, তাহলে একটা আশানুরূপ। রমজানের শুরুতে যা ছিল, এখন বর্তমানে রমজানের পরে হুড়ুর করে আবার সবকিছু বেড়ে গেছে। এদিকে নতুন করে সয়াবিন তেলের দাম বাড়ানোয় ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। আর খোলা সয়াবিন তেলের দাম কমানো হলেও তার বাস্তবায়ন নেই বাজারে। এটা এক ধরনের ঝুলুম, আর আপনার মানে এটা আসলে হতাশাজনক জিনিসটা আর কি। সবকিছুরই দাম বাড়তে, আর এদিকে মানুষের তো ইনকাম বাড়তেছে না। সরকারকে একটু চিন্তা ভাবনা করে, এই যে মানুষের হতদরিদ্র যে চিন্তা ভাবনা করে একটু নিত্য দ্রব্যের মূল্য দাম বাড়ানো বা এটা চিন্তা করা দরকার। চড়া দামে বিক্রি হচ্ছে মাছ ও গরুর মাংস, তবে ব্রয়লারের দাম কেজিতে 20 টাকা কমেছে। অপরিবর্তিত আছে সোনালিকা মুরগির দাম। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সড়ক নিরাপত্তায় হাজার কোটি টাকার প্রকল্প, শত শত সুপারিশ, টাস্কফোর্স, কোনো কিছুই কাজ করছে না। প্রতিদিন সড়কে ঝরছে দুর্ঘটনা, মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন মুখ। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, মালিকদের বিচার নিশ্চিত আর কমিশন গঠন করে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে না পারার কারণেই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 20 টন পণ্য বোঝাই ট্রাক 80 কিলোমিটার গতিতে বুধবার ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় দাঁড়ানো যানবাহনগুলোকে এভাবেই পিষে দেয়। মুহূর্তে ঝরে যায় নারী, শিশুসহ 14 নিরীহ প্রাণ। যথারীতি দুর্ঘটনার পর জানা যায় ট্রাকটি ছিল অতিরিক্ত পণ্য বোঝাই, আর চালকের ভারী যানবাহনও চালানোর লাইসেন্স ছিল না। ঠিক তার আগের দিন ফরিদপুরে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে 15 জনের মৃত্যু হয়। নিয়ম না থাকলেও পণ্যবাহী পিকআপে যাত্রী পরিবহন করা হচ্ছিল। এসব দুর্ঘটনা তদন্তে বরাবরই BRTA, পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিদের দায়িত্ব দেয়া হয়। ফলে তদন্ত প্রতিবেদনে কখনোই সংস্থাগুলোর ত্রুটি উঠে আসে না। যে কোনো দুর্ঘটনা হলেই তড়িঘড়ি করে একটা তদন্ত কমিটি তৈরি হয়, বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান থেকে ধার করে সদস্য নেওয়া হয়। আসলে এইভাবে তদন্ত করে প্রকৃত কারণ কখনোই উঠে আসবে না। তদন্ত কমিশন সবসময় নিরপেক্ষ, স্বাধীন হতে হয় এবং যারা সদস্য থাকে তাদের আসলে দক্ষতা, অভিজ্ঞতা ব্যাপক থাকতে হয়। যারা তদন্ত করছেন তারা যদি আসলে সড়ক নির্মাণ বা রক্ষণাবেক্ষণ বা সড়কে আইন প্রয়োগের সাথে সরাসরি যুক্ত থাকে, যেহেতু তাদের দায়িত্ব অবহেলা থাকবেই, এবং দায়িত্ব অবহেলাটা যদি স্বীকার করে নেওয়া মানে কিন্তু আপনি দায়টা স্বীকার করে নিলেন। এই যে দায়বদ্ধতার জায়গায় আমরা তো আসলে কেউ দায় নিতে প্রস্তুত না। দুর্ঘটনার পর কেবল চালক পথচারীদের উপর দায় না চাপিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল কারণ উদ্ঘাটন না করলে কখনোই দুর্ঘটনা রোধ করা যাবে না। প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ইনফ্রারেড ক্যামেরা এখন খুব স্বল্প ব্যয়ে পাওয়া যায়,
সে কিন্তু চালককে কন্টিনিউয়াস মনিটরিং করতে পারে, তার চোখের মুভমেন্ট, ফেসের মুভমেন্ট দেখে চালক কি আসলেও সে টায়ার্ড কিনা, সে ক্লান্ত পরিশ্রান্ত কিনা সেটা ডিটেক্ট করে তাকে কিন্তু আসলে ওয়ার্নিং দেওয়া সম্ভব। পাশাপাশি গতি নিরোধক যে ইকুইপমেন্ট বা স্পিড গভর্নরের কথা আমরা বলছি বারবার, সেটা যদি বসানো হয় চালক কিন্তু সেক্ষেত্রে মাত্রাতিরিক্ত গতিতে চালাতে পারবে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়ী পরিবহন মালিকদের বিরুদ্ধে আইন প্রয়োগ, বিআরটি এর সক্ষমতা বাড়ানো, সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতের দাবি সবার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ইরানে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির ইস্পাহান শহরে হামলা চালানো হয়। ইরানের পাশাপাশি সিরিয়া ও ইরাকেও হামলা চালায় ইসরায়েল। তবে এই হামলাকে গুজব বলে আখ্যা দিয়েছেন ইরান। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। পশ্চিম এশিয়ার দেশ ইরানে আজ ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিকট শব্দ কেঁপে ওঠে দেশটির ইস্পাহান শহর। হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা কতজন হতাহত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ইরানের দাবি দেশটিতে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। গণমাধ্যমগুলো যেসব ভিডিও দেখাচ্ছে তা গাজায় বোমা হামলার দৃশ্য। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী সন্দেহজনক বস্তু লক্ষ্য করে গুলি করে, আর এতেই ইস্পাহান শহরে শব্দ হয়েছে বলে দাবি ইরানের। ইরানের বেশ কয়েকটি শহরের ফ্লাইট কিছুক্ষণের জন্য স্থগিত করা হলেও এখন তা স্বাভাবিক রয়েছে। জোরদার করা হয়েছে দেশটির বিভিন্ন শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের পাশাপাশি সিরিয়া ও ইরাকেও হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ হামলা চালালো ইসরায়েল। রাকিব হাসান, RTV। ইরানে পাল্টা হামলায় সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম NBC ও CNN তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইসরায়েলের কয়েকদিনের মধ্যে ইরানে প্রতিশোধমূলক হামলা চালাবে বলে জানায় যুক্তরাষ্ট্রকে। তখন তেল আবিবকে হামলা থেকে বিরত থাকতে আহ্বান জানান ওয়াশিংটন। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। বদলা হিসেবে ইরান গত শনিবার ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পেতে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে আবারও জাতিসংঘের পূর্ণ সদস্য পদ থেকে বঞ্চিত হলো দেশটি। বৃহস্পতিবার নিউ ইয়র্কে 1 ঘণ্টাব্যাপী নিরাপত্তা পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিদের পূর্ণ সদস্য পদ পাওয়ার বিষয়ে ভোটাভুটি হয়। এতে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পক্ষে 12টি দেশ ভোট দেয়। ভোটদান থেকে বিরত ছিল ব্রিটেন এবং সুইজারল্যান্ড। বিএনপি মহা বিপদে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের হাল ধরার তাদের কেউ নেই। বিএনপির সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির অন্তরায় বিএনপি। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1972 সালে গড়ে ওঠা সংগঠনটির 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য এই সময় ছাদ বাগান করে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বাংলাদেশ মহাবিপদে নেই, মহাবিপদে রয়েছে বিএনপি। মহাবিপদে আছে বিএনপি। নেতা লন্ডনে, কর্মীরা হতাশ, কি করবে, হাল ধরার কেউ নেই। বিএনপি সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে তাদের প্রতিহত করতে হবে। এরা সাম্প্রদায়িক শক্তির ঠিকানা, এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এরা এদেশে অর্থ পাচার আর দুর্নীতির রাজা। কাজে এই অপশক্তিকে রুখতে হবে। শেখ হাসিনা যতদিন আছে ততদিন বাংলাদেশ যথাযথ উচ্চতায় অধিষ্ঠিত থাকবে জানিয়ে সেতুমন্ত্রী আরও জানান, শেখ হাসিনার হাতে গণতন্ত্র, অর্থনীতি ও ভাবমূর্তি নিরাপদ। এদেশের গণতন্ত্র। বিপুল দেবরাই, RTV, ঢাকা।
সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের কারাবন্দী শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। যেসব নেতাকর্মীরা গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করছে তাদেরকে কারাবন্দী করে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি নেতাকর্মীদের উপর সরকারের দমন পীড়নের সব তথ্য লিপিবদ্ধ করে রাখা হচ্ছে এবং রিজভী বলেন, ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর অবশ্যই সেসব অপকর্মের বিচার করা হবে। ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন লাগার ঘটনায় কোনো হতাহত না হলেও পুড়ে গেছে জরুরি যন্ত্রপাতি। ফায়ার সার্ভিসের ধারণা এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এদিকে হাসপাতাল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ইউনিটটি সচল করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। বেলা 1:45টা আগারগাঁও শিশু হাসপাতালের 5 তলায় কার্ডিয়াক আইসিইউতে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তবে এর আগেই ওই ইউনিটে থাকা 7 রোগীকে সুস্থভাবেই স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বেশিরভাগ সংকটাপন্ন শিশু হয় চাহিদা অনুযায়ী অক্সিজেনের সরবরাহ নিয়ে চিন্তায় পড়ে অভিভাবকরা। অনেকে আবার আতঙ্কে নিচে এসে আশ্রয় নেয়। আমি একটু এই সাইডে ছিলাম, তখন বাইরে বাচ্চা বার করতেছে, কইতেছে বাইরে আগুন লাগছে কই আমি ভিতর ঢুকে দেওয়া হয়েছে ভিতরে আগুন। একজন নার্স আসি বললো যে আমি বাইরে শুয়ে রয়েছি, যে আগুন লাগছে। অ্যাট ফার্স্ট আমি আমার পরিবার নামায় আনছি। আমরা এই যে আমাদের বাচ্চা নিয়ে আইসিইউ থেকে আনাটা, আমাদের বাচ্চাও তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতেছে। আইসিইউ থেকে যেতে বাই করছি, আইসিইউ এর দরকার। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সব শেষ। ফায়ার সার্ভিসের ধারণা এসি বিস্ফোরণ থেকে হয়েছে আগুনের সূত্রপাত। তবে হাসপাতালটির পরিচালক জানান, তদন্ত কমিটির রিপোর্ট পেলেই জানা যাবে প্রকৃত ঘটনা। আমরা 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করে ফেলেছি এবং এই কার্ডিয়াক ইউনিটের হেড করে আমরা এই তদন্ত কমিটিটা গঠন করেছি এবং ওরা 3 দিনের ভিতরে আমাদেরকে একটা রিপোর্ট দেবে। এই ঘটনার পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সবকটা পেশেন্ট যেহেতু কার্ডিয়াক আইসিইউর, সবগুলি কার্ডিয়াক হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানে আমি খবর নিয়েছি, পেশেন্ট সবাই ভালো আছে। আমি আপনাদের এখানে ব্রিফ করার জন্য বসেছি, নইলে আপনারা না থাকলে আমি সরাসরি ওখানেই চলে যাই। দ্রুত সময়ের মধ্যে ইউনিটটি সচল করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। এদিকে রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনালে নিরাপত্তা প্রাচীর ভেঙে ঢুকে পড়া বাসের চাপায় সিভিল অ্যাভিয়েশন এক প্রকৌশলী নিহত হয়েছে। সকাল 10টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল অ্যাভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী ছিলেন। পুলিশ জানায়, রায়দা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে 3য় টার্মিনালে নিরাপত্তা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই প্রকৌশলী। বাস চাপা দিলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর বাস চালক ও সহকারী পালিয়ে গেছে, তবে বাসটি জব্দ করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন। এখন চলছে ভোট গণনা। সকাল 9:30টায় সমিতির কার্যালয়ে শুরু হওয়া এই ভোট গ্রহণ মধ্যাহ্ন বিরতি দিয়ে চলে বিকেল 5:30টা পর্যন্ত। এখন চলছে গণনা। নিয়ম অনুযায়ী আজই ফলাফল প্রকাশ করতে হবে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে নায়ক নায়িকা সহ শিল্পীরা আসতে থাকে এফডিসি প্রাঙ্গণে। 21 সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল লড়াই হচ্ছে মিশা ডিপজল ও মাহমুদ কলি নিপুল প্যানেলের মধ্যে। নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন। ভোটকে নিরবিচ্ছিন্ন করতে এফডিসির বিভিন্ন পয়েন্টে বাড়তি 31টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
গতবারের মতো ঘটনা যেন পুনরাবৃত্ত না ঘটে এই জন্য আসলে এই ব্যবস্থা। হোপফুলি এরকম থেকে অ্যাটলিস্ট সুষ্ঠু নির্বাচন হলে সবাই খুশি হবে। আলহামদুলিল্লাহ 100% আশাবাদী, কারণ আমারই লোকেরা সব যারা আমাকে ছোট থেকে বড় করেছে, এখানে আমি যাদেরকে বড় করেছি তারা মিলে ভোটাভুটি হচ্ছে, এটা আমার ঘরের ভোটার। এবার আমার একটা কনফিডেন্স যে আমার ভাই বোনরা এবার আমাকে বিপুল ভোটে পাস করবে। খুবই সুন্দর একটা পরিবেশ দেখছি এবার, খুবই ভালো লাগছে। রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সহ ৩ জন নিহত হয়েছে। বিকেলে নগরের দামকোড়া মুরারিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ৪টার দিকে ২ মোটরসাইকেল আরোহী পবার দামকুড়া মুরারিপুর থেকে রাজশাহী যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এদিকে বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাস চাপায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নেত্রকোনার মদন এলাকায় অটোরিকশার ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দিলওয়ার হোসেনকে অপহরণ ও মারপিটের ঘটনায় দুঃখ প্রকাশ করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দিলওয়ার হোসেনকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আহত দিলওয়ার হোসেনের পরিবারের সদস্যদের কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান চলছে। বিভিন্ন জাতের গরু, ঘোড়া, উট সহ বিভিন্ন প্রাণীর মডেলিং অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। খামারিদের পক্ষ থেকে বলা হয়, এবার গরুর দাম গেলবারের তুলনায় কিছুটা কম হবে। মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত থেকে বাঁচতে দেশটির বিজেপির আরও ১৩ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে তারা আত্মসমর্পণ করেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার টেকনাফের নাফ নদীতে নতুন করে আরও ১৩ জন বিজেপি সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। পরে বিজেপি সদস্যদের বিজেপির নাইখুংছড়ি ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে মোট ২৭৪ জন বিজেপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিল। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ। দেশের ২১টি রাজ্য অঞ্চলে লোকসভার ১০২টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৭ দফায় আগামী ১ জুন পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। তীব্র গরম উপেক্ষা করে শুক্রবার সকাল থেকে বিপুল উৎসাহে ভোট দিয়েছেন ভারতীয় ভোটাররা। প্রথম দফায় দুপুর ৩টা পর্যন্ত ভারতের ১০২ আসনে ভোটদানের হার ছিল ৪৯.৯%। সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরাতে, যার পরিমাণ ৬৮.৪%। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট অনুষ্ঠিত হয়েছে উত্তর পূর্ব ভারতের ৭ রাজ্যে। আসামের ৫টি আসন ডিব্রুগড়, যোরহাট, কাজিরাঙ্গা, লখিমপুর ও শোণিতপুরে। এছাড়া পূর্ব ভারতের বিহারে ভোট অনুষ্ঠিত হয়েছে ৪ আসনে। পশ্চিমবঙ্গের যে ৩টি আসনে ভোট হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা হয়েছে কোচবিহারে। ভোট শুরুর পর থেকেই কোচবিহারে উত্তেজনা দেখা যায়। ভোটারদের ভয় দেখানো, মারধর, আগুন লাগানোর ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে উভয় পক্ষ। শাহাদাত শাওন, RTV। জানাবো খেলার খবর। প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শেষ ম্যাচে আবাহনী ক্রীড়া চক্রের বিপক্ষে লড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ খবরে ২-২ গোলে সমতা রয়েছে। জিতলে শিরোপা ঘরে তুলবে মোহামেডান, আর আবাহনী জিতলে চ্যাম্পিয়ন নিষ্পত্তিতে মেইনার ইয়াংসের সঙ্গে প্লে অফ খেলতে হবে। এদিকে বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের কাজ সেরে রেখেছেন মেইনার ইয়াংস। যদিও মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে পড়েছিল মেইনার, তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নেয় ম্যাচ। মোহামেডান আবাহনী ম্যাচ ড্র হলেই শিরোপা যাবে মেইনারের ঘরে। দর্শক, প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সবশেষ খবর জানাবো মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে থাকা সহকর্মী অরণ্য গফুরের কাছ থেকে। অরণ্য, হকির শিরোপা নির্ধারণী দিনে ফলাফলে কার পাল্লা ভারী দেখছেন, জানাবেন আমাদের।
নীরা, খেলা কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে জমে ক্ষীর হয়ে গিয়েছে। এই মাত্র মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু একটি গোল দেওয়ার মাধ্যমে তারা 3-2 গোলে এগিয়ে গেল। আসলে দারুণ একটি উত্তেজনা ঠাসা খেলা চলছিল, যদিও প্রথম অর্ধের 3 মিনিটেই আবাহনী গোল করে এগিয়ে যায় এবং দ্বিতীয় কোয়ার্টারে আরেকটি গোল করে 2-0 ব্যবধানে এগিয়ে যায়। তবে তৃতীয় কোয়ার্টারে কিন্তু মোহামেডান দারুণভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং 5 মিনিটের ব্যবধানে তারা মূলত 3টি গোল তারা দিতে সক্ষম হলো এবং এর মাধ্যমে কিন্তু তারা চূড়ান্তভাবে খেলায় ফিরতে পেরেছে। আসলে আপনি আগে যে বলছিলেন যে এই ম্যাচে যদি মোহামেডান জেতে তাহলে কিন্তু সরাসরি তারা চ্যাম্পিয়ন হবে, আর যদি আবাহনী জেতে তাহলে কিন্তু আবাহনী এবং মেরিনার ইয়াংসের পয়েন্ট সমান হবে, ফলে তারা প্লে অফ গেমস খেলতে হবে অথবা যৌথভাবে তারা চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আর যদি এই ম্যাচ ড্র হয় তাহলে কিন্তু মেরিনার ইয়াংস এককভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে। সুতরাং সবাই আসলে একটা প্রেশার নিয়ে খেলছে, মাথার মধ্যে বিভিন্ন রকমের সমীকরণ নিয়ে তারা খেলছে এবং মোহামেডান প্রেশারের মাঝখানে থেকেও যেভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে তা কিন্তু খুবই প্রশংসনীয় একটা ব্যাপার বলা যায়। বিশেষ করে তারা দীর্ঘদিন শিরোপা খরায় ভুগছে, সেখান থেকে যদি তারা একটি শিরোপা অর্জন করতে পারে তাহলে কিন্তু মোহামেডানের জন্য একটা দারুণ ব্যাপার হবে, হকির জন্যও কিন্তু একটা দারুণ ব্যাপার হবে। কারণ হকি লিগও কিন্তু নিয়মিত আয়োজন হয় না। আপনি জানেন, দর্শকরাও জানেন যে আসলে কোভিডের কারণে 2 বছর বন্ধ ছিল, তারপরে তার আগে কমিটি কেন্দ্রিক যে জটিলতা ছিল তার কারণে কিন্তু অনেক খেলা হয়নি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা কিন্তু খেলার আগে কিন্তু ধোঁয়াশা ছিল। রাসেল মাহমুদ জিমি মোহামেডানের অধিনায়ক, তিনি যদি না খেলেন তাহলে মোহামেডান হয়তো খেলবেন না, কিন্তু সর্বশেষ মোহামেডান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে আসলে তারা খেলার স্বার্থেই খেলবে এবং জিমিকে ছাড়াই কিন্তু তারা খেলছে। সুতরাং তৃতীয় কোয়ার্টারের খেলা চলছে, 6 মিনিট বাকি আছে তৃতীয় কোয়ার্টার, এরপরে চতুর্থ কোয়ার্টারের 15 মিনিট খেলা বাকি আছে। তো এর মাঝে আসলে রেজাল্ট চলে আসবে, কি রেজাল্ট হয় এবং আবাহনী মোহামেডান বাড়তি উত্তেজনা, বাড়তি আগ্রহ এবং হকির একটি পুনর্জীবনের জন্য সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। নীরা। জি অরণ্য, আপনাকে ধন্যবাদ। আর্মি গলফ ক্লাবে শুরু হয়েছে বাংলা নববর্ষ কাপ গলফ টুর্নামেন্ট। সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অফ অর্ডিন্যান্স মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল ইসলাম। এ সময় আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহনুর জিলানি ও সাইফ পাওয়ারটেকের পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল সাইফ উপস্থিত ছিলেন। সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভেটারান এই 5টি ক্যাটাগরিতে দেশ বিদেশের 800 অ্যামেচার গলফার টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। শোক সংবাদ। বাংলাদেশের জাতীয় পতাকা অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস মারা গেছেন। সকাল 9:30টার দিকে রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1970 সালের 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ইকবাল হল তথা বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের 116 নং কক্ষে রাত 11টার পর পুরো পতাকার নকশা তৈরি করেন তিনি। এই পতাকায় পরবর্তীতে 1971-এর 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়। 1972 সালের সরকার শিবনারায়ণ দাসের নকশাকৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রং ও তার ব্যাখ্যা সংবলিত একটি প্রতিবেদন দিতে বলে পটুয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটি বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা। শিবনারায়ণ দাসের বাবা সতীশচন্দ্র দাসকে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার হত্যা করে। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। আরটিভির সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।